মেঘলা দুপুরে হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমুনির মতো আসছে প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধর স্কুলের সামনে। আজ মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধর, এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে। সেহাকে উঠিয়ে নিয়ে যাবে আস্থা শ্বশুরবাড়ি থেকে। ইনু প্রীতমার মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধ পরীক্ষা শেষ হওয়ার জন্য। ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মন স্থির করেছে। দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসতে সে জো নেই। স্থান সংকুলনের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে 2-1 জন করে। এরা সম্ভবত গার্জিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা সত্যি বলে সে বারবার চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণীর জীবন, অথচ এই তাকে একা হাতে শুদ্ধর বাবা এবং মায়ের কাজগুলো করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সব সময়। কিন্তু প্রেরণা জানে প্রেরণা বিরক্ত আসছে রোজগারের দায়িত্বে, জীবনে তেতো স্বাদ কমাতে। তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনও যখন সে দেখছিল দৃশ্যটা কল্পনাতে, হুট করে সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধবধবে সাদা আটশাট পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে আঁতকে ওঠে প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়। তার হঠাৎ মনে হলো তার অবচেতন মন হুটহাট আসা এই নোংরা চিন্তা ভাবনাগুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে, ছি ছি ভদ্রমহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা মরে গিয়েছে বলে আরেক পুরুষ নিয়ে বাসনা সাজাও। প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনে সাপাই গায়, নিজের বিশ্বাস করুন, আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না। এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো আমি কল্পনায় প্রেরণা গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম, দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনা হুট করে। বাস্তব বা কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়, আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দ প্রেরণার ঘোর কাটে, মুখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ। 3-4 দিন পেরিয়েছে ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা। 2 বাড়ির প্রত্যেকে বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখছে, কথা বলছে প্রেরণার সাথে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তারপরও ওই লোকটা যেন 3 দিনের জন্য ভ্যানিশ হয়ে গিয়েছে। একটা অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধবোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে। সে চায় না এমনটা, কিন্তু এসব কথা বলার জন্য সময় সুযোগ সে পায়নি। নয়তো প্রেরণার কথা বলতো লোকটার সাথে। প্রেরণা ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াহিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজওয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধবোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী, আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে প্রেরণা না? পুরুষালিত কণ্ঠটাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রিকুর বাবা উনি, ব্যবসায় জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমন আছেন প্রেরণা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধর বন্ধুত্ব খাতিরে সহ্য করতে হয়।
নয়তো প্রেরণার মাঝে মাঝে ওনার মুখের ওপর বলতে ইচ্ছে করে, আমাকে প্রেরণা নয় ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে। প্রেরণা বলে, এই তো ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটা উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক স্মার্ট একজন ভদ্র মহিলা। হাসিতে দম আটকে দেয়। যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভিতরে ভিতরে শ্বাস ফেলে জিহাদুল বাড়ির বউগুলো কেন এত ম্যারম্যারে হয়, কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণার শাড়ির আঁচলে ঘাম মোছে জিহাদুল এই দৃশ্য অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন গাড়িতে বসবেন আমার। শুদ্ধ আর রিকু তো একসাথেই বেরোবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়, না তার দরকার নেই। এর মাঝে শুদ্ধ আর রিকু এলে রিকুর বাবার কাছে বায়না করে শুদ্ধকে গাড়িতে নেবে সে। জিহাদুল ছেলের গাল টিপে দিয়ে বলে, অবশ্যই শুদ্ধ গাড়িতে যাবে, আমরা শুদ্ধ আর তার মাম্মাকে পৌঁছে দেব। এই না না, তার দরকার নেই। প্রেরণার বারণ শুনে শুদ্ধ শুরুতেই চেঁচামেচি শুরু করে দেয়। সে রিকুর সাথে গাড়িতে উঠবেই। প্রেরণা ছেলেকে ধমকাতেও পারছে না লোক সম্মুখে। সে অসহায়ের মতো আশেপাশে তাকায় শুধু। জিহাদুল হাসি হাসি মুখ করে গাড়ির দরজা খুলে দেয়। শুদ্ধ অবুঝের মতো লাফিয়ে ওঠে গাড়িতে আর প্রেরণা ছাড়ে দীর্ঘশ্বাস। যেতে যেতে নিউ টাউন রোডে রিকুদের বাড়ির গেটে গাড়ি থামে। রিকুর মাম্মা জেরিন গেট খুলতে গাড়িতে প্রেরণাকে দেখে কপাল খানিকটা কোচকালো। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখ হাসি হাসি করে সালাম দেয়। সত্যি বলতে প্রেরণাকে নিয়ে তাদের ভাবি মহলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বারবার। ভীষণ ঈর্ষা হয় প্রেরণার রূপ আর ফিগার দেখলে। সেই ঈর্ষা দ্বিগুণ বাড়ে যখন নিজেদের বরের মুখে প্রেরণার প্রশংসা শোনে। ভাবিরা সবসময় তাই খুব একটা ঘনিষ্ঠ হতে চায় না প্রেরণার সাথে। পাশে নিজের স্বামীদের নজরের পড়ে যায় সুশ্রী আর চমৎকার শারীরিক গঠনে 28-এর বিধবা নিঃসঙ্গ ভদ্র মহিলাকে। কিন্তু ওই যে পুরুষ জাতের নাগে লম্বা, এ ব্যাপারে ঠিক গন্ধ পেয়ে যাবে এমন জিনিস এই দেশে আছে। রাশিয়ানে চোখ দিয়ে গিলতেও কত আরাম। আর তার ওপর বিধবা নিঃসঙ্গ, চোখে চোখে একটু হাই হ্যালো হইলেও স্বেচ্ছায় সবে সব কিছু। আর এই পুরুষ মানুষ হচ্ছে দয়ার শরীর। হাতের কাছে সুন্দরী বিধবা অসহায় নারী দেখলেই ওদের সহানুভূতি জেগে ওঠে। সহানুভূতি দেখাতে দেখাতে বিছানায় নিয়ে শাড়ি খোলে। জেরিন স্বামীর ওপর বিরক্ত। নিজের স্বামীর চরিত্র সম্পর্কে তার তো কিছু অজানা নেই। অফিস থেকে খবর আসে বিয়ের সাথে মাঝে মাঝে ক্যাবিনের দরজা আটকে মিটিং ফিটিং করে। বাচ্চাদের মুখের দিকে যে চুপ করে থেকেছি, সরাসরি প্রমাণ পেলেও একদিন গলা টিপে ধরবে। আজ এভাবে প্রেরণাকে দেখে মেজাজ বিগড়ে গেল। পরিস্থিতি বুঝে চুপ থাকে জেরিন। জিহাদুল রিকুকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে নিয়ে চলে যায় প্রেরণাদের নামিয়ে দিতে। সানাইয়ের শব্দ কানে ঝালাপালা হয়ে যাচ্ছে সকলে। স্বামী নিয়ে দুবার থামিয়েছে। ইরফান শোনেনি বড়দের কথা। সাউন্ড বক্সে সানাইয়ের সুর বাজিয়ে চলছে সকাল থেকে। এটা না করলে নাকি বিয়ে বাড়ি লাগছেই না বাড়িটাকে। খুব আর খুবই সাধারণভাবে মেয়ের বিয়ে অনুষ্ঠান করছে শান্ত। বলতে গেলে ঘরোয়া পরিবেশে। এজন্য একটা পয়সাও সে আর মামাদের থেকে নেয়নি। সে আর দাদা বাড়ির লোকজন দিয়ে খুব কাছের হাতে গোনা 200 মানুষ নিমন্ত্রিত। আর বরের পক্ষ থেকে আসবে 20-22 জন। বাড়িটাকে সাজানো হয়েছে খুব সাধারণভাবে।
এটা শ্রেয়ার ইচ্ছেতে হয়েছে। শ্রেয়াকে সাজাতে এসেছে মুয়া। গাঢ় সবুজ রঙের বেনারসি আর হালকা সোনার গহনা একেবারে ধুতি ছড়াচ্ছে মেয়েটা। তখনও তো মেকআপ নেয়নি। উজ্জ্বলের দাদুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে গালে ব্লাশ অন নিচ্ছিল। ওপাশে নিজাম মাহমুদ উজ্জ্বলের ফোনটা নিয়ে বসেছে নাত বউয়ের সাথে কথা বলতে। পুরোপুরি সুস্থ নয় সে। আগের মতো হো হো করে হাসে, ঝঙ্কার তুলতে বারণ তার। নাত বউকে দেখাচ্ছে সে নিজের একটা শিরোনি নিয়েছে উজ্জ্বলের মতো, ধবধবে সাদা রঙের। বরকে দেখবে নাকি দাদু ভাই? নিজামের প্রশ্নে শ্রেয়া লাজুক হেসে দুপাশে মাথা নাড়ে। মিজান মাহমুদ ধীরে ধীরে উজ্জ্বল ঘরের দিকটাতে এগিয়ে যায়। উজ্জ্বল তখন সবেমাত্র গোসল শেষ করে বেরিয়েছে। কোমরে একটা ধবধবে সাদা রঙের তোয়ালে, ভেজা ভেজা শরীরটা উন্মুক্ত। মিজান মাহমুদের হাতে ক্যামেরাও বন্দি হতেই চোখ বড় বড় করে উজ্জ্বল তড়িতে ঘুরে যায়। তোয়ালে উঠিয়ে ঢেকে না উন্মুক্ত বক্ষপট। শ্রেয়া চোখ নামিয়ে নেয় লজ্জায়। তার গাল দুটো ব্লাশ ছাড়াই লাল লাল হয়েছে। ওপাশে শুনতে পাওয়া যাচ্ছে দাদা নাতির তক্কাতক্কি। উজ্জ্বল ধীরে ধীরে বকছে দাদুকে, বলছে ওটিতে কি ডাক্তাররা কমন সেন্স কেটে রেখে দিয়েছে? এটা কি করলে? আরে আমি কি আর বুঝেছি তুই নিন্টুপুট হয়ে বেরোবি এভাবে? উজ্জ্বল কটমটো চোখে দাদুর দিকে তাকিয়ে আছে। মিজান মাহমুদ বলছে, আরে একটু দেখুক না, তুই লন্ডন থেকে থেকে কত ভালো ভালো বডি বানিয়েছিস, একটু শো অফ করবি না? এরপর কত এভাবে দেখবি তোকে। রুদ্ধশ্বাসে ছুটে এসে উজ্জ্বল দাদুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কাটে। শ্রেয়া থম মেরে বসে আছে, বড় বড় শ্বাস ফেলছে সে লজ্জায়। পাশ থেকে শ্রেয়ার এইনু বলে উঠে, কিরে কি বলল উজ্জ্বল ভাই? এভাবে ঘামছিস কেন? শ্রেয়া দুপাশে মাথা নাড়ায় ঘন ঘন। অর্থাৎ কেউ কিছু বলেনি? চুপচাপ কান থেকে ইয়ারফোন খুলে ফেলে সে। শ্বাস আটকে বসে থাকে। বাইরে বাগানে রান্নাবান্না চলছে। ইরফান খুবই দায়িত্বশীল ছেলে হয়েছে। এবারে এই প্রথম কোনো অনুষ্ঠানে সে নেতৃত্ব দিচ্ছে, বড়দের কোনো সাহায্য ছাড়াই। ওকে সাহায্য করছে মঈন আর প্রীতম। সবটা ঠিকভাবে সামলে উঠতে না পারলেও তার মেজাজ তাকে সামলে নিচ্ছে খুব ভালো করে। সুইমিং পুলে এরিয়া থেকে বাইরের বাগান উকি দিলে বাবুর্চিতে দেখা যাচ্ছে। ঘড়িতে সময় দেখে ইরফান হাঁক ছাড়ল, দাদু আর কতক্ষণ? জর্দা শেষ দাদু, এখন পায়েস। দ্রুত পায়ে হেঁটে ইরফান ভিতরে ঢোকে। যতটুকু কাজ করেছে চেঁচামেচি করছে তার চাইতে বেশি। বড়রা সবাই ওর কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে। ইরফান কাউকে পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ছাড়তে দোতলায় বারান্দায় যায়। এই শিয়ারিনো, আমি বলে দিলাম গেটে যদি বেশি টাকা চেয়ে কাহিনী করিস তো তোদের কপালে দুঃখ আছে। ঋতু আসছে ওকে থামাতে। এত চেঁচামেচি কেন? আর এত লম্ফঝম্প কেন? কাজ কি তুই একাই করছিস? গিয়ে দেখ নিচে বাড়ির দু জামাই মঈন আর প্রীতম কত কাজ করছে। তোর মতো হাঁক ডাক দিচ্ছে কেউ? ইরফান খামাক্ত শার্টে ওপরের বোতাম দুটো খুলতে খুলতে গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয়, সুযোগটাই এমন মাম্মা, নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। ঋতু দেখে ছেলেকে, পরপর ঘুরে বড় ছেলের ঘরে দিকে তাকায়। ভিতর থেকে আপনা আপনি একটা বড় দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায় তার। কোনো কথা না বলে ঋতু চলে যায়। ইরফান নিজের বইয়ের খোঁজে রুমে ঢুকতে গিয়ে ঢুকলো না। তার পা থামল দাদানের ঘরের সামনে। দরজার ভিতর থেকে গন্ধ। বিগত 4 দিন ধরে এমনটাই দেখছে ইরফান। দাদান আর দাদান নেই। কি এমন ঘটতে পারে? নিজের স্যারের বউয়ের ভালোবেসেছে বলে এমন করছে, এইটুকু তো ইরফানের বোধগম্য হয়।
দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ইহান দরজা খুলল। মুখটাকে হাসি হাসি করার চেষ্টা কর। গোসল সেরে নতুন একটা সাদা পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে নিতে নিতে উদাস গলায় বলল, বের হচ্ছিলাম, বরপক্ষ রওনা দিয়েছে। পুরো ঘর থেকে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ইরফান কয়েক পলক দাদানকে দেখে বলল, এভাবে আর হবে বলে মনে হয় না। তুমি ফেল। দায়িত্বটা বড়দের উপর দিই অথবা আমাকে দাও। কি? কৌতূহলী হয়ে ইহান জানতে চায়। তোমার আর জ্ঞানী আপার বিয়ে। ইহান চোখ তুলে তরিত পরপর চোখটা নামিয়ে বলে, এসব কিছু হবে না, শাট আপ। মৃদু ধমকে ইহান ঘর থেকে বেরোতে নিলে ইরফান হাত টেনে ধরল দাদানের। ইরফান ভাইয়ের মুখে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই হঠাৎ ইরফান বলে উঠল, কাউকে কারো কাছ থেকে কেড়ে নেবে না তুমি। ইহান ভাবলেশহীন দাঁড়িয়ে থাকে। ইরফান দরাজ গলায় ধীরে ধীরে বলে, প্রেরণা আর ওয়াহিদ শরীফ একে অপরকে ভালোবাসত। ওয়াহিদ শরীফ যে প্রেরণাকে ভালোবাসত, তার মৃত্যুর সাথে সাথে ওই প্রেরণা সত্তারও মৃত্যু হয়েছে। এটা সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়েছে। আই রিপিট, অপূর্ণতা থাকেনি গল্পটা। ওয়াহিদ শরীফ প্রেরণার ভালোবাসা নিয়ে মারা গেছে। এখন আরেক প্রেরণা আছে, যে শুদ্ধ সিঙ্গেল মাদার। তুমি চাইলে আরেকটা অধ্যায় ভদ্রমহিলা শুরু করতে পারেন। এতে কারো ভাগে কম পড়ে যাবে না, না তোমার না ওয়াহিদ শরীফের। মিলান হেসে ইহান ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো বিয়ে করেছিস, স্ত্রীকে ভালোবাসিস। তুই স্যারের জায়গায় নিজেকে বসিয়ে জবাবটা দিত। অনুমতি দে আমার পারলে। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওয়াহিদ শরীফ, আমি মারা গিয়েছি। আমার এক জন্মের দায়িত্ব আমার স্ত্রী। আমি তাকে আমৃত্যু ভালোবেসেছি এবং আমি সবসময় চাই আমার স্ত্রী ভালো থাকুক। আমাদের চলার পথ ওই এতটুকুই ছিল। তার মতো জীবনসঙ্গী পেয়ে আমি জীবনে পরিপূর্ণ হয়েই মরেছি। এখন আমার জীবনসঙ্গী তার ভালো থাকা নিমিত্তে যা করতে চায় করুক, যাকে খুশি তাকে গ্রহণ করুক, আমার কোনো আফসোস নেই। এবং যে আমার বউকে ভালোবেসে আলগে রাখতে চায়, আমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি। রাগ নেই তার উপরে। ইহান হাঁসফাঁস করে উঠল ভাইয়ের মুখে কথাগুলো শুনে, তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। তাকে এভাবে গুমোট হয়ে থাকতে চলবে না। সব কিছু স্বাভাবিকভাবে নিতে হবে। ওই সমুদ্রনীলার সাথে তার নিঃশব্দে যে বিচ্ছেদ ঘটেছে, সেটাও স্বাভাবিকভাবে নিতে হবে। এত আবেগ এই বয়সে সত্যি হাস্যকর। ইরফান ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর লম্বা শ্বাস ফেলে চলে গেল নিজের রুমে ঢুকতে ইরফান থমকে দাঁড়ালো। পৌনমীর হাতে কুচিগুলো মেঝেতে ফেলে দ্রুত আঁচল টেনে ঢেকে নিল বুক। ইরফান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে নগ্না করে ঢুকে বেচারিকে বারবার বিব্রত করাটা কি অপরাধ নয় তার? তবে পৌনমী বিব্রত হয়নি। সে খুব ভালো করেই জানে এই বাড়িতে এক অস্থির বাদর থাকে, যার স্বভাব হই হই রই রই, এবং তিনি ছাড়া এই ঘরে ত্রিসীমানায় কোনো পুরুষ লোক আসে না। এটা পৌনমী জানে। এই বাড়ির জামাইরা এখন রয়েস সমাজে হাঁটাচলা করে দোতলায়। বাড়িতে একটা বউ মানুষ আছে তাই। পৌনমী শান্ত থেকে বলে, এটা আপনি? দরজা আটকে দরজা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ইরফান। বলল, জি। এটা কি করছো? শাড়ি পরছি। সবাই শাড়ি পরবে আজ। মোয়া তো ভাবি ব্যস্ত, তাই নিজে নিজে চেষ্টা করছিলাম। ইরফান গিয়ে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। পৌনমী কুচিগুলো হাত দিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ঠিকঠাকভাবে জড়াতে পারে নি শাড়িটা। এটা ওকে বলতে ইচ্ছে করছে না। বলল, ওদের ডেকে নিলে না কেন? স্বামীর এহেন কথায় লাজুক হাসে পৌনমী। নিচু গলায় বলল, একটা কথা বলবো? আমি শুনতে পাচ্ছিলাম আপনি ঘরে ঢুকবেন, তাই ওদের ডাকেনি। কেন?
একবার মাথা নিচু করে পূর্ণিমী বলে, আপনি আমাকে হেল্প করবেন তাই। কথাটা বলতে গিয়েই যেন পূর্ণিমী দম বন্ধ হয়ে আসছে। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পূর্ণিমীর লাল তিলে দৃষ্টি রেখে বলে, আমি শাড়ি পরিয়ে দেব তাই বলে? পূর্ণিমী লাজুক হাসে, জবাব দেন না দিয়ে মাথা ঝাঁকালো ওপর নিচ। ইরফান কী করলো? আচমকা একটানে খুলে ফেললো পূর্ণিমীর শাড়ি। কেঁপে উঠে দুহাত আড়াআড়ি করে ধরে ঢেকে নেয় পূর্ণিমী। লজ্জা শরীরে থরথর করে কেঁপে ওঠে। আগে ইরফান ওকে ঘুরিয়ে নিয়ে অস্থির ভঙ্গিতে শাড়িতে একটা কোনা পূর্ণিমীর কোমরে গুজে আঁচল হাতে সামলে নিয়ে ওর চারপাশে ঘুরতে ঘুরতে ঘোর লাগা কণ্ঠে বলো, চলো তবে শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে তোমাকে হেল্প করতে চাচ্ছি। বর এসেছে। সবাই মিলে চাপা গুঞ্জন তুলে হুড়মুড় করে নামছে সিঁড়ি ভেঙে। সেহা বসে আছে চুপচাপ, মাথার দোপাট্টা সামলে। ওর পাশে বসে আছে প্রেরণা। সে এসেছে কিছুক্ষণ আগে, কোথাও যায়নি। নিচে বড়দের সাথে দেখা করে সরাসরি সেহার কাছে এসেই বসেছে। খানিক সময় পেরিয়ে যেতেই উঁচু স্বরে চেঁচামেচি আর হাসাহাসি শব্দ পেল ওরা বাইরে। উসখুস করে উঠে সেহা বেনারসির সামনে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে উকি দেয়। এখান থেকে গেটের কাজটা দেখা যাচ্ছে। সেহা দেখতে পেল 1.5 লাখ টাকা দাবি করে ওই লোকটাকে নাস্তানাবুদ করছে ইশিয়াপু আর ইনু। মঈনজিজ আর প্রীতম ভাইয়া কোনো অংশে কম নয়। সবাই মিলে ধরেছে লোকটাকে। আর নিজাম দাদু সবার সাথে সমানে তর্ক চালাচ্ছে। সেহা মজা লাগছে খুব দৃশ্যটা দেখে। কোন পক্ষে কার থেকে কম নয়। শুধু ওই লোকটা চুপচাপ একপাশে সরে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। কখনো কখনো দাদুকে থামানোর চেষ্টা করছে। দাদু থামো না। নিজাম মাহমুদ খেকিয়ে উঠলেন, নাতির বোর আমি নিজাম মাহমুদ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রহ মেদিনী। তুই চুপ থাক রাজা রামমোহন রায়। 1.5 লাখ টাকা দিয়ে দিবি, বউ দেখা তোর সইছে না। হাসির রোল পড়ে গেল গেটে। উজ্জ্বল দাদু ধমক খেয়ে চুপ হয়ে যায়। শান্ত মুখটার দিকে সে তাকিয়ে রয় নিমিষেশ। লোকটা ভাবভঙ্গি দেখা আসলেই মনে হচ্ছে 1.5 লাখ টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে বইয়ের মুখ দেখার জন্য 5 লাখ টাকাও দিতে রাজি আছে। এমন নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছে লোকটা। এইসব কথা ভেবে ভেবে সেহার লজ্জায় রাঙা হচ্ছে বেশি। আচ্ছা, ওই লোকটাকে হঠাৎ অন্যরকম লাগছে কেন? বয়স আর একটু কম লাগছে। ঘটনা কি? ঘটনা খানিক বাদে পরিষ্কার হয় সেহার কাছে। ওই লোকটা ক্লিন শেভ করছে, রোদ লেগে চকচকে করছে, নীলচে ফর্সা, ধারালো জল। লম্বা শরীরটা সাদা রঙের শেরওয়ানিটা খুব মানিয়েছে। হঠাৎ সে আর দেখতে পেল রাগী মির্জা তার বউয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে গেটের কাছে। কি ভণ্ড ওই ছেলে! সারাদিন ইশিয়াপু আর ইনুকে বকে, এখন নিজেই গেট ধরছে। পার্টনার হিসেবে আবার বউকে টেনে নিয়ে যাচ্ছে। সব কটা বদের হাড্ডি। বড় দাদানকে ডেকে সব কটাকে বকা খাওয়ালে কেমন হয়? সে একা একা হাসে সবাইকে দেখে। পরপর মনটা খুব খারাপ হয়। এই এতগুলো মানুষের সাথে দূরত্ব বেড়ে যাবে নয়তো ওর। না না, এমন দিন সেহা কখনোই না আসুক। সেহার জীবনে সবগুলো মানুষ থাক, যার যার নিজের জায়গায় নিয়ে। সবসময় প্রেরণা নির্বাক দৃষ্টিতে বসে বসে দেখছিল সেহাকে। ঠিক এভাবেই তাকে একদিন সাজিয়ে একটা ঘরে রেখে গিয়েছিল তার ফুপি। প্রেরণা কান্নাকাটি করছিল। সে বিয়ে করবে, কিন্তু স্বামীর কাছে যাবে না, ভাই বোন ছেড়ে। তাই জানালা দিয়ে উঁকি মেরে এভাবে দেখছিল সে। ভীষণ লম্বা চওড়া দানবী শরীরে এক লোক তাকে বিয়ে করতে এসেছে। লোকটা নাকি মেজর আর্মি। নাম শুনলে প্রেরণা ভয় হতো খুব। সব মিলিয়ে বিয়েতে খুব একটা মত ছিল না তার। কিন্তু যখন লোকটাকে বরবেশে হাসাহাসি করতে দেখল, প্রেরণা অনিমেষে চেয়ে থেকেছিল তার জীবনে প্রথম পুরুষের দিকে। সে এসেছিল সরাসরি প্রেরণাকে বিয়ে করতে। এক দেখাতে পছন্দ করে প্রেরণাকে লোকটা খোঁজ খবর নিতে
একদিন সময় নিয়েছিল, প্রস্তাব দিতে 10 মিনিট। বিয়ের আয়োজন করতে লেগেছিল এক দুপুর। বিয়ের গেট ধরেছিল প্রেরণা কাজিনরা। প্রীতম পূর্ণিমি ছোট ছিল, আর প্রীতম তো রেগেছিল শওকত ও আশিদের ওপর। শুরুতেই ওরা 2 ভাই বোন দেখতে পারত না লোকটাকে, তাদের থেকে তাদের আপুকে কেন কেড়ে নিয়ে যাচ্ছে তাই। গেটের লোকটা প্রথমে প্রীতম আর পূর্ণমিকে আলগে নিয়েছিল। দুটো কপালে চুমু খেয়ে সবিনয় জানতে চেয়েছিল কত টাকা চাও। প্রীতম রাগি রাগি গলায় বলছিল 30 লাখ। হেসে ফেলছিল শওকত ও আশিদ, বলেছিল মাত্র 30 লাখ টাকা দিলে আমাকে তোমাদের আপুর ভাগ দেবে। পূর্ণমি রেগে রেগে বলছিল, না 90 লাখ। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ হেসে ফেলে প্রেরণা। শিহা অবাক হয়ে বলে, হাসছে কেন প্রেরণা আপু? না কিছু না, তুমি তোমার বর দেখো, ভালো করে দেখো। রাতে এমনিতেও চোখ খুলে তাকাতে পারবে না, এখন মন ভরে দেখে নাও। শিহা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে লজ্জায় প্রেরণার ওপর মেকি রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নেয়। প্রেরণা হেসে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাকে নিচে গিয়ে আন্টিদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বরপক্ষের মুরব্বী মানুষ বেশি, তাদের আলাদা যত্ন একটা ব্যাপার থাকে তো। ইসি অসুস্থ, ইনি ছোটাছুটি করতে পারে না। পূর্ণমি তো কিছুই করতে পারে না। সে এত নিকটাত্মীয় হয়েও এভাবে বসে থাকবে। শেহার মতো ছেড়ে দিয়ে প্রেরণা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরোতে আচমকা ধাক্কা খেল শক্ত একটা শরীরের সাথে। বাহুতে ব্যথা পেয়ে প্রেরণা হাত ডলতে ডলতে পিছিয়ে গিয়েছে। যেই না চোখ তুলল, অমনি কথা হারিয়ে ফেলল মুখে। সরি বলতে গিয়েও বলল না। ইহান চুপচাপ তাকিয়ে আছে, প্রেরণাও তাই। দোতলার ওই কোণ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান, যেন কথা বললে সর্বনাশ ঘটে যাবে, যেন জাত চলে যাবে দুজনের। তাই সাবধানতা অবলম্বন। একটা গাঢ় বেগুনি রঙের অর্গানজার শাড়ি পরেছিল প্রেরণা, হাতে গলায় সামান্য গহনা, খোলা চুলগুলো এখনো ভেজা ভেজা। প্রেরণা টেনে নিল ঘোমটা, বারবার যেমন করে ইহান তলিয়ে যায় ওই হৃদয় বিধ্বংসী সৌন্দর্য। এবারও গেল। কিছুক্ষণ বাদে প্রেরণা নড়ে চড়ে উঠল। ইহানের সাথে তার কথা আছে, কিন্তু সে টের পেল সে কিছু বলতে পারছে না। লোকটা গম্ভীরতা তাকে বাধা দিচ্ছে, তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর ইহান আরও কিছু বলুক, তার সমুদ্রিনীকে দেখে চুপচাপ চলে যায় সেখান থেকে বিনা শব্দে। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠাঁই, লোকটার প্রস্থানের দিকে নিস্পন্দন চোখে চেয়ে। বরের আসন সাজানো হয়েছে, বাহিরে প্যান্ডেল। ওখানে বরে খিদমত করার জন্য আছে ইয়ানা এবং পূর্ণমি। ইসি শরীরটা হঠাৎ খারাপ হতে মন রেগে ধমকে ওকে দোতলায় পাঠালো। সে এখন রুমে শুয়ে আছে। বরপক্ষ থেকে 2 জন অতি প্রবীণ ব্যক্তি, নিজাম মাহমুদের বড় 2 ভাই, তাদের বসানো হয়েছে অন্দরে এনে। মুরব্বী বৃদ্ধেদের একটু আলাদা যত্নের ব্যাপার থাকে। এক পক্ষ ও পক্ষ মিলিয়ে 18-20 জন বৃদ্ধ লিভিং রুমে বসে আছেন। তাদের আপ্যায়ন করছে আলো। প্রেরণা নিচে নামতেই পরি বলল, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ না হলে যাও তো, বরে আসনে আছে। ওরা ছোট আর ফাজিল, কি থেকে কি করে ফেলে। নতুন জামাই যদি ওদের ফাজলামিতে মাইন্ড করে, তুমি কি একটু তদারকি করো। আন্টি ওখানে ইরফান আছে, মঈন ভাইয়া আছে, ফাজলামি কে করবে? আপনি আমাকে ওখানে দায়িত্ব দিন, আমি দাদুদের শরবত খাওয়াচ্ছি। বাইরে যেতে মন চাচ্ছে না। আলো তাই করলো। হেসে হাতে ট্রেটা প্রেরণাকে দিয়ে ওপাশে সরে যায়। প্রেরণাকে দেখে মিজান মাহমুদ হেসে বললেন, লাভলি লেডি, কি ব্যাপার, তুমি এই বুড়োদের এতটা পছন্দ করো? হাসতে হাসতে এগিয়ে যায় প্রেরণা, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, জি, আপনার টানেই তো এখানে এলাম। যখন থেকে আপনাকে দেখছি আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে, মনটা শুধু ছটফট করছে। হ্যান্ডসাম নিজাম মাহমুদকে কখন একটু দেখব। বৃদ্ধরা হাসতে হাসতে ভেঙে পড়লে সবাই প্রেরণার দুষ্টুমিতে প্রেরণার মিষ্টি হাসি ঠোঁট ঝুলিয়ে সবার হাতে শরবত তুলে দিয়ে ঘুরতে থমকালো।
অদূরে দাঁড়িয়ে আছে ইহান, তারই দিকে দৃষ্টি দিয়ে মুগ্ধতা মেশানো মলিন দৃষ্টিতে দেখছিল প্রেরণা খিলখিল হাসি বিদ্যুতের সাথে। এমনি প্রেরণার দৃষ্টিতে মলিন ঘটল ওই দৃষ্টি। থতমত খেয়ে ইহান চোখ নামিয়ে মুখটা গম্ভীর করে পাঞ্জাবি হাতা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেলে বাইরে। প্রেরণা দাঁড়িয়ে রইল বিভ্রান্তের ন্যায়। ওদিকে মিজান মাহমুদ তাকে কি বলছে সে শোনে না, তার সমস্ত মনোযোগ ইহান তাজয়া মির্জা উপেক্ষাতেই ছিল। আলো আর পরি ঋতুর সামনে প্রেরণার কথাটা বলেছিল। আলো বলল, 10টা মেয়ের ক্ষমতা নিয়ে ঘরে এই মেয়ে, কথা, আচরণ, মেধা, পরিশ্রমের সৌন্দর্য কেউ একে হারাতে পারবে না। পরীর মাথা দোলায় আলোর কথায়। ঠিক বলছো ভাবি, আমার ওকে ভীষণ পছন্দ। সত্যি যদি অবিবাহিত থাকতো না, ওনাকেও এই বাড়িতে ঢোকাতাম। হাসে আলো, বলে ঠিক ঠিক, আমিও এটাই ভাবি একে দেখলে। ঋতু চুপচাপ শোনে তার যাদের কথা। পরপর একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভিতর থেকে। চুপচাপ এগিয়ে যায় সে প্রেরণার কাছে। কাঁধে কারো হাত টের পেতে প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ঋতুকে দেখতে পেয়েই অস্ফুট বলে, আন্টি আপনি? ওর হাত থেকে ট্রেটা নিয়ে নেয় ঋতু। দরাজ গলায় বলে, অসুস্থ লাগছে তোমাকে দেখে, দোতলায় গিয়ে বিশ্রাম নাও। জানি তুমি খুব কাজের মেয়ে, যাও। প্রেরণা মলিন হেসে দোতলার সিঁড়ি ধরল। ঋতুর পিছন পিছন উঠছে। হঠাৎ নিচু গলা বলো, তোমার হাজব্যান্ড খুব চমৎকার এবং অমায়িক লোক ছিল, আমাদের বাড়িতে একবার এসেছিল। প্রেরণা জবাব দেয় না। ঋতু ওকে গেস্ট রুমে খুলে দিয়ে বলে, এখানে সে নিরিবিলি রেস্ট নাও। বাইরে এত ছেলে ছোকরা তোমাকে দেখলে তো মনেই হয় না তুমি বিবাহিত। অহেতুক বিরক্ত করবে। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। প্রেরণা জানে না ঋতু এত খাতিরের কারণ। সে দ্বিধান্বিত চোখে দেখে শুধু। এমনিতেও তার এমন নিরিবিলি একটা জায়গা দরকার ছিল। কিছু সময়ের জন্য ঋতুকে বিনয়ের সহিত ধন্যবাদ দিয়ে দরজা চাপে চুপচাপ শুয়ে থাকে। বর বউকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে। ইরফান এসে সেহাকে নিয়ে গেল বরের আসনের কাছে। ওদিকে ইসি আবার লাফাতে লাফাতে নিচে নেমে মইনের পাশে দাঁড়ালো। ওদের নতুন প্ল্যান উজ্জ্বলের জুতা চুরি। সবুজ বেনারসিতে এক স্নিগ্ধ সরল মেয়েটিকে উজ্জ্বলের পাশে যখন বসানো হলো, উজ্জ্বলের সাথে সাথে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাসলো সিহাও। উজ্জ্বল বলল, দাদুর সাথে বিষয়টি নিয়ে তর্ক করেছিলাম। সবুজ রঙের বেনারসি, ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। দাদু বলল, সবুজ সতেজতার রং, আমার স্নিগ্ধ নাতবউকে এভাবে দারুণ লাগবে। দাদুর কথাই ঠিক, সবুজ আসলে তোমার রং। তোমাকে দারুণ লাগছে শ্রাবণী। সে মুচকি এসে চোখ নামিয়ে নিল। নিচু গলায় বলল, আর সাদা? সম্ভবত আপনার রং। এই শেরওয়ানিটা আমার পছন্দ না, বাবা কিনেছে। পেছন থেকে হৈ হৈ করে উঠল উজ্জ্বলের বন্ধুরা। ভাই, এখানে সাংসারিক আলাপ শুরু করে দিলি? আমরা বিয়ে খাবো না? জামাই আপ্যায়নে ইনশিহা বলেছে। ওকে সাহায্য করছে মঈন আর ইরফান। সবাই যখন কথাবার্তা আর হাসাহাসিতে ব্যস্ত, তখন ইনু উজ্জ্বলের জুতো জোড়া লেহেঙ্গার দোপাট্টা আড়ালে লুকিয়ে পৌনমীকে সাথে নিয়ে ছুট লাগলো অন্দরে। জুতো জোড়া কোথায় লুকাবে ভেবে পাচ্ছিল না ইনু। বড়রা দেখলে তো রাগারাগি করে সব প্ল্যান ভেস্তে দেবে। পৌনমী মাথায় তখন একটা পরিকল্পনা এলো। ইনুর কানে বলল সেই কথাটা। এক দফা অতিথিদের তদারকি করা ইহান বেরিয়ে এলো মাঠে। আজকের আওয়াজটা চমৎকার এবং আরামদায়ক। ভালো বৃষ্টি শুরু হওয়ার আগে সব যদি শেষ হয় তবে দারুণ হবে। সকাল থেকে ইরফান দেখছে সবটা, বাকিটা ইহান দেখবে। মাঠে বেরিয়েছে ইহান। দাঁড়িয়ে পড়ল। মাঠের ভিতরে ছোটাছুটি করছে বাচ্চারা, শুদ্ধ আছে ওদের সাথে। ইহান কিছুক্ষণ চেয়ে থেকে ডেকে উঠল, শুদ্ধ। শুদ্ধ। ইহান আঙ্কেলের গলা আওয়াজ পেয়ে মুখ হাসি হাসি করে ছুটে গেল।
গিয়ে ঝাঁপিয়ে উঠল কোলে বরাবরের মতো। ওর দুগালে চুমু খেয়ে ইহান বলল, খেয়েছ? কে খাইয়ে দিল? মাম্মা তো অসুস্থ, মামিমণি খাইয়ে দিয়েছে। বেশ। আজ এক্সাম কেমন হলো? খুব ভালো। সব অ্যান্সার করেছো? জি। জানো আঙ্কেল, মাম্মা বলেছে নেক্সট ভ্যাকেশনে মাম্মা রোলার কোস্টার চড়তে নিয়ে যাবে আমাকে এবং সবাইকে নিয়ে যাবে। খালামণি, খালু, মামা, মামিমণি, ইশারা আন্টি, পুলিশ আঙ্কেল, ইকরিমিকরি, মিঠি, সেহা আন্টি আর লয়ার আঙ্কেল, নতুন আঙ্কেল। ও, তুমি বলতে চেয়েছ লয়ার আঙ্কেল? হাসতে হাসতে বলে ইহান। শুধু লাজুক হাসে। ইহান বলে, আমাকে নেবে না? হ্যাঁ নেব তো, তোমাকে নেব। তোমার মামা রাজি হয়েছে? প্রথমে রাজি হয়নি। কেন রাজি হয়নি? মামা বলেছে তুমি ব্যস্ত। ইহান মলিন হেসে আরও একটা চুমুক খেলো শুদ্ধকে। আদুরি গলা বলো, মাম্মা সঠিক বলেছে, আমি ভীষণ ব্যস্ত। তবে শুদ্ধর আগে ইহান আঙ্কেল, কোনো ব্যস্ততা নেই ওকে। আমাকে যখন যখন মনে পড়বে কল করবে, তবে মাম্মাকে বিরক্ত করবে না। মাম্মাকে ফোন করতে বলবে না, মামিমণিকে বলবে, কেমন? শুদ্ধ মাথা দোলায়। ভিতরে বর আসনে কাছে হই হট্টগোলের আওয়াজ পেয়ে ইহান শুদ্ধকে নামিয়ে দিয়ে যায় সেখানে। হই হুল্লা করছে উজ্জ্বলের বন্ধুরা। খাওয়ার শেষে যখন বর বউকে মুরব্বীদের কাছে দোয়া চাইবে জন্য নিয়ে যাওয়া হবে, তখন আবিষ্কার হলো উজ্জ্বলের জুতা নেই। ওনারা পাকড়াও করলেন ইসি, ইনু, পূর্ণমী এবং বাকি মেয়েদের। ওরা দাবি করে বসেছেন আরও 50,000। এটা নিয়ে খুরশুটি হচ্ছে। কেউ কারো থেকে কম নয়। উজ্জ্বল খালি পায়ে বর আসনে দাঁড়িয়ে আছে, সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ইহানের মেজাজ বিগড়ে গেল। গিয়ে নিজের ভাই বোন আর বোনের জামাইয়ে আড়ালে ডাকল এবং চেঁচিয়ে উঠল, ইনু আর ইসির ওপর ফাজলামি একটা সীমা থাকে জানিস? তখন না 1 লাখ নিলি? আবার কি? এটা কেমন শাস্ত্রামি? মইন আর প্রীতম ভাই বোনের মধ্যে ঢুকলো না। ওদের বকা খেয়ে দিয়ে দাঁত কেলাতে কেলাতে বেরিয়ে গেল। এদিকে ইরফান পারছে না বড় দাদানকে থামাতে। ওরা কত বড় বড় অফিসার জানিস? ওনাদের গাড়ি দেখে কতজন সালাম টোকে জানিস? তাদের সাথে হেলে দুলে মস্করা করছিস আহাম্মকের মতো। ইসি হঠাৎ কান্নায় চলে আসলো বকুনি খেয়ে। বড় দাদান এভাবে কখনো বকে না। ইরফান ওর ছলছল চোখ দুটো দেখে ইহানকে সরিয়ে নিয়ে বলো, কেউ মাইন্ড করছে না? তুমি ওভার রিয়াক্ট করছো। আমি ওভার রিয়াক্ট করছি? দে উজ্জ্বলের জুতা দে। আগে সেহাকে বিদায় জানি, তারপর সন্ধ্যায় তোদের ধরছি। জুতো লাগবে? আমার কেউ দিতে পারবো না। তোমার লাগলে তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা আনবো। কোথায় রেখেছিস? ইরফান বাঁকা হাসলো। পরপর গা ছাড়া ভঙ্গিতে বলো, প্রেরণা আপুর কাছে। যাও গিয়ে নিয়ে আসো। কেউ যাবে না আমাদের মধ্যে থেকে। জুতা তোমার প্রয়োজন, তুমি আনবে। যাবে আর প্রেরণা আপুকে বলবে আপনার কাছে ওরা যেটা রেখে গিয়েছে সেটা আমাকে দিন। ইনসা হঠাৎ চোখ মুছে হেসে ফেলল খিলখিল করে। ইনু হাসছে। ইরফান নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছে। ইহান ওদের সবাইকে কটমটর দৃষ্টিতে কিছুক্ষণ থেকে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে ঢুকে সোজা দোতলায় উঠল। গেস্টরুমের দরজার কাছে এসে থামল ওর পা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লম্বা শ্বাস ফেলে নক করল। খানিক বাদে প্রেরণা দরজা খুলতে ইহান ওর দিকে না তাকিয়ে তাড়াহুড়া গলায় বলল, আপনার কাছে ওরা যা রেখে গিয়েছে আমাকে দিন। প্রেরণা 2 সেকেন্ড তাকিয়ে থাকলো লোকটার দিকে, তারপর গিয়ে একটা গোলাপ ফুল এনে ইহানের দিকে বাড়িয়ে দিতে ইহান চোখ বড় বড় করে তাকালো, কেসে উঠল। অতি দ্রুত নিজেকে সামলে নিল, সামলাতে পারল না নিজের গলা। বলল, এটা মানে? এটা কেন? ফুল দিয়ে কি কেন? প্রেরণা কপাল কুঁচকায় অবাক হয়ে বলে, ওরা তো এটাই রেখে গেছে আমার কাছে। এটা উজ্জ্বল ভাই এনেছে সেহার জন্য। নিমিষে হাঁফ ছাড়ল ইহান।
ফুলটা নিল না, সংকোচ নিয়ে বলে, সরি, এটা না আসলে। ঠিক তখনই পিছন থেকে ইরফানের আওয়াজ পেল। ইসি ঘর থেকে উজ্জ্বল লুকানো জুতো নিয়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলে, 40,000 রাজি হয়েছে দাদান, যতটা ভেবেছিস ততটা গিফটে না। ইহান দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল, ভাইকে হুমকি দিয়ে বলল, এই শেহার বিদায়ের পর তোরা সব কটা আমার সাথে দেখা করবি। মিছিমিছি হাই তুলে ইরফান জবাব দিল, হবে না, আমরাও যাচ্ছি শেহার সাথে। সন্ধ্যা হব হব করছিল তখন, বৃষ্টি নামবে বোধহয়। শেহা তখন শান্তিনের সদর দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মামা মামিরা আর ভাই বোনদের কাছ থেকে বিদায় নেবে বলে। শান্ত একটুও কাঁদছে না, নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করছে। মেয়ের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি খুব ভালো থাকবে, সেই চেষ্টা তোমার মধ্যে আছে। নিজের সাথে সাথে উজ্জ্বল আর দাদুকে ভালো রেখো। সামান্য দায়িত্ব বাড়িয়ে দিলাম মা, সামান্য একটু দায়িত্ব। সে কাঁদতে কাঁদতে বাবাকে ধরে রেখে ওরা মামিরা ওকে টেনে নিয়ে চুমু খেলো অজস্র। তারপর এলো ওর মামাদের গপালা। ইসিরা একমাত্র সন্তানকে সব মামারাই মাত্রাতিরিক্ত স্নেহ করে, বলতে গেলে নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি। আহ্লাদ দিয়েছে শ্রেয়াকে। শ্রেয়া মামাদের ধরে কাঁদছে, মামাদের ধরে ধরে কাঁদছে। উজ্জ্বল বিব্রত ভঙ্গিতে একপাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইনু ইসি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ওদের কান্না শুনে কান্না পাচ্ছে পৌলমীরও। শ্রেয়া সবাইকে বিদায় আলিঙ্গন করে একদম কেঁদে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরফানের সামনে দু ভাই ওর মাথা হাত বুলিয়ে দিয়ে উজ্জ্বলের হাতে তুলে দেয়। ইহান গলার স্বর খুব স্বাভাবিক রেখে বলে, আমাদের 5 ভাই বোনের মধ্যে সব থেকে সরল মনের মেয়েটি আপনি নিয়ে নিলেন, প্লিজ। উজ্জ্বল ওকে আর কিছু বলতে না দিয়ে আলিঙ্গন করল। ইহানকে ইরফানকে নিজের শ্বশুর আর মামা শ্বশুরদের হাতে ধরে দোয়া নিয়ে বউয়ের হাত ধরে গাড়িতে উঠল। নিজাম মাহমুদ এসে দাঁড়ালো এই বাড়ির বড়দের সামনে। সবাই কান্না দেখে অশ্রুসিক্ত তারও চোখ ধরা গলায় সবাইকে আশ্বস্ত করলেন, যতদিন জীবিত আছি ওদের দুজনের পাশে থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর করে সংসার করা শেখাবো ওদের। এত কান্নাকাটির কিছু হয়নি। শেষ সময় প্রেরণাও নামলো। পরীর চোখে পানি মুছে এসে ওকে বলল, ইসি মঈন, ইরফান প্রণমী, ইনু প্রীতম সবাই যাচ্ছে শেহার সাথে, তুমি যাবে? শুদ্ধ ভালো লাগতো না আন্টি, শুদ্ধ পরীক্ষা চলছে তো। কথাটা বলেই প্রেরণা আশেপাশে তাকে শুদ্ধকে খুঁজতে লাগলো। দেখতে পেল শুদ্ধ ইহানের কোলে। শেহাকে নিয়ে যখন বরের গাড়ি শান্তিনীর গেট বেরোলে তখন ইহান গেটের কাছে দাঁড়িয়ে শুদ্ধকে সাথে কথা বলছে অনবরত। শুদ্ধকে বিবরণ দিচ্ছে, শেহা আন্টি এখন থেকে লয়ের আঙ্কেলের বাড়িতে থাকবে, কারণ তাদের বিয়ে হয়ে গিয়েছে। শুদ্ধ গভীর মনোযোগে তার সমস্ত কৌতূহল প্রশ্নগুলো উত্তর জেনে নিচ্ছে। প্রেরণা দৃশ্যটা কিছুক্ষণ দেখে ভিতরে ঢুকে মিস জেনিকে খুঁজতে লাগলো। এখন তাদের বেরোতেই হবে।